ভাগ্য হলো অদৃষ্টির উপর ভিত্তি করে সেতু নির্মাণ। আমরা কি নিজেদের ভাগ্য নিজেরাই ঠিক করি, নাকি আমাদের জন্য ভাগ্য আগের থেকে ঠিক করা থাকে? বলা হয়ে থাকে কিছু মানুষ ভাগ্যে যা আছে সেটাই মেনে নেয়, আবার কিছু সাহসী মানুষ আছে যারা নেতৃত্ব দেয় তার ভাগ্যকে, নিজের ভাগ্যকে নিজেই গড়ে নেয়। আজকে আমরা এক্সপ্লেন করব স্লামডগ মিলিয়নিয়ার মুভিটি। 2008 সালে মুক্তি পাওয়া এই মুভিটির IMDb রেটিং 8 আর রটেন টমেটো স্কোর 91%। 93% গুগল ইউজাররাই মুভিটি পছন্দ করেছেন। মাত্র $15 মিলিয়ন ব্যয় করে মুভিটি আয় করে নেয় $377 মিলিয়ন। মুভিটি একাধারে সেরা চলচ্চিত্র, পরিচালনা, অভিযোজিত চিত্রনাট্য, চিত্রগ্রাহক, সম্পাদনা এবং শব্দ মিক্সিং এর জন্য মোট 8টা ক্যাটাগরিতে অস্কার জিতে নেয়। মুভির গল্প শুরু হয় কে হবে কোটিপতি অনুষ্ঠানের মঞ্চ থেকে। সেই অনুষ্ঠানে জামাল মালিক নামে 18 বছরের এক ছেলে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। জামাল ভারতের মুম্বাই শহরের এক বস্তিতে থাকে। জামালের আর্থিক অবস্থা খুবই খারাপ। সে নিজের খরচ চালানোর জন্য একটি কল সেন্টারে চা সাপ্লাইয়ের কাজ করে। কে হবে কোটিপতি অনুষ্ঠানে প্রত্যেক প্রতিযোগীকে বেশ কিছু প্রশ্ন করা হয়। সব প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে প্রতিযোগীকে কোটি টাকার পুরস্কার দেওয়া হয়। জামাল মালিক সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে 20 মিলিয়ন রুপির শেষ প্রশ্নের সম্মুখীন হয়, আর সমস্যার উৎপত্তি হয় সেখান থেকেই। আজ পর্যন্ত কেউ সবগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারেনি। সেখানে জামালের মতন একজন বস্তির ছেলে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। এটা দেখে সেই অনুষ্ঠানের উপস্থাপকের সন্দেহ হয় জামাল হয়তো কোনো জালিয়াতি বা প্রতারণা করে সব প্রশ্নের উত্তর দিয়েছে। তাই জামালকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। জামাল কিভাবে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে সেটা জানার জন্য থানায় জামালের উপর অমানুষিক নির্যাতন চালানো হয়। সারা রাত ধরে জামালকে অনেক মারধর করা হয় এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে বারবার জিজ্ঞেস করা হয় সে খেলা চলাকালীন সময় জালিয়াতি কিভাবে করেছে। জামাল জানায় সে কোনো জালিয়াতি করেনি, কারণ সবগুলো প্রশ্নের উত্তর তার জানা ছিল। তখন সিনিয়র পুলিশ অফিসার জামালকে আগের দিনের অনুষ্ঠানের ভিডিও দেখায় আর বলে সেই অনুষ্ঠানের সবগুলো প্রশ্নের উত্তর সে কিভাবে আগে থেকে জানতো সেটা বলার জন্য। এরপর দেখা যায় কে হবে কোটিপতি অনুষ্ঠানের উপস্থাপক জামালকে অনুষ্ঠানের নিয়ম বুঝিয়ে দেয়। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে, সেই অপশন থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে। আর জামালের সঠিক উত্তর না জানা থাকলে 3টা লাইফ লাইন ব্যবহার করতে পারবে। প্রথম লাইফ লাইনটি হলো অডিয়েন্স, মানে কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে সেই অনুষ্ঠানের উপস্থিত দর্শকদের সাহায্য নিয়ে উত্তর দিতে পারবে। দ্বিতীয় লাইফ লাইন হলো 50-50, যার মানে সেখানে থাকা 4টি প্রশ্নের উত্তর থেকে 2টি উত্তর সরিয়ে দেওয়া হবে, আর বাকি থাকা 2টি উত্তর থেকে প্রতিযোগীকে সঠিক উত্তর বেছে নিতে হবে। আর তৃতীয় লাইফ লাইন হলো ফোন ও ফ্রেন্ড, অর্থাৎ প্রশ্নের উত্তর জানার জন্য প্রতিযোগী নিজের কোনো বন্ধু বা আত্মীয় স্বজনকে ফোন দিয়ে সাহায্য নিতে পারবে। খেলা শুরুর পর 1000 টাকার জন্য জামালকে প্রথম প্রশ্ন করা হয় 1973 সালে ভারতে মুক্তি পাওয়া জনপ্রিয় সিনেমা জাঞ্জিরের অভিনেতা কে ছিলেন। এই প্রশ্নের সাথে সাথে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জামাল তার ভাই সেলিম এবং মায়ের সাথে মুম্বাইয়ের একটি বস্তিতে থাকতো। কিছুদিন পর তাদের বস্তির পাশে জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন শুটিং এর জন্য আসেন। জামাল অমিতাভ বচ্চনের বড় একজন ভক্ত ছিল, আর সেদিন সে খুব কষ্ট করে অমিতাভ বচ্চনের একটা অটোগ্রাফ জোগাড় করে। এবার জামাল সেই পুলিশ অফিসারকে বলে এই প্রশ্নের উত্তর সবাই জানে, জাঞ্জির সিনেমায় অমিতাভ বচ্চন অভিনয় করেছেন। আর সেই পুলিশ অফিসার বুঝতে পারে এই প্রশ্নের উত্তর আসলেই সহজ ছিল। এরপর জামালকে প্রশ্ন করা হয় ভারতের জাতীয় প্রতীকের নিচে কি লেখা থাকে। এই প্রশ্নটি খুবই সহজ ছিল, কিন্তু জামাল উত্তর জানতো না। তাই সে 3টা লাইফ লাইনের মধ্যে অডিয়েন্স পোল ব্যবহার করে প্রশ্নের উত্তর দেয়। এটা দেখে পুলিশ অফিসার অবাক হয়ে বলে তার 5 বছরের মেয়েও এই প্রশ্নের উত্তর জানে। এটা শুনে জামাল বলে এমন অনেক সহজ প্রশ্ন আছে যার উত্তর আপনিও জানেন না। জামাল পুলিশ অফিসারকে প্রশ্ন করে 7 দিন আগে এই থানা থেকে একটা সাইকেল চুরি হয়ে গেছে, আপনি কি জানেন সেটা কে চুরি করেছে? পুলিশ অফিসার বলেন তিনি জানেন না। তখন জামাল বলে তাদের এলাকার সবাই, এমনকি 5 বছরের ছোট বাচ্চাও জানে সাইকেলটা কে চুরি করেছে। এরপর সেই অনুষ্ঠানে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয় হিন্দুদের দেবতা রামচন্দ্রের ডান হাতে কি থাকে। সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য জামাল তার ছোটবেলার কাহিনী বলা শুরু করে। জামাল তার ভাই ও মায়ের সাথে যে বস্তিতে থাকতো সেখানে একদিন একদল উগ্রপন্থী আক্রমণ করে আগুন লাগিয়ে দেয়। সেই দাঙ্গায় জামাল আর সেলিম পালিয়ে যেতে পারলেও তার মা উগ্রপন্থীদের হাতে মারা যায়। জামাল সেখান থেকে পালিয়ে আসার সময় দেখতে পায় একটা বাচ্চা ছেলে ভগবান রাম সেজে দাঁড়িয়েছিল। সেই বাচ্চার হাতে তীর আর ধনুক ছিল। সেটা দেখে জামাল সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয়। উগ্রপন্থীদের আক্রমণে তাদের বস্তি ধ্বংস হয়ে যাওয়ার পর জামাল আর তার ভাই সেলিম একটা কন্টেইনারের মধ্যে আশ্রয় নেয় এবং সেখানেই থাকতে শুরু করে। সেখানে তাদের সাথে পরিচয় হয় লতিকা নামে তাদের বয়সী একটি মেয়ের সাথে। লতিকাও তাদের মতন ঘর এবং বাবা মাকে হারিয়েছে। এরপর কি হবে কোটিপতি মঞ্চে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয় জনপ্রিয় লোকসঙ্গীত দর্শন্দ ঘনশ্যামের লেখক কে ছিলেন। এখান থেকে আবার জামালের ছোটবেলার কাহিনী দেখানো হয়। সেখানে দেখা যায় তাদের বস্তি পুড়ে যাওয়ার
পর জামাল, সেলিম আর লতিকা শহরের বাইরে আবর্জনা ফেলার জায়গায় দিন কাটাতে থাকে। একদিন সেখানে এক লোক এসে জামাল, সেলিম আর লতিকা এবং তাদের মতন এমন আরো অনেক অনাথ বাচ্চাকে নিয়ে যায় সাথে করে। সেই লোক সমস্ত অনাথ বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। এটা দেখে সব বাচ্চারা মনে করে এই লোকটা খুব ভালো মানুষ। কিন্তু মামানের আসল কাজ ছিল অনাথ বাচ্চাদের তুলে এনে তাদেরকে দিয়ে ভিক্ষা করানো। মামান সেখানে সকল বাচ্চাদেরকে দর্শন দো ঘনশ্যাম গানটি গাইতে বলতো, আর যারা ভালোভাবে গাইতে পারতো মামান তাদেরকে অজ্ঞান করে চোখ তুলে নিত, নয়তো হাত পা কেটে প্রতিবন্ধী বানিয়ে দিত, যাতে সে আরো বেশি টাকা ইনকাম করতে পারে। জামালের গানের গলা ভালো হওয়ায় মামান তাকেও অন্ধ বানিয়ে দেওয়ার চিন্তা করে, কিন্তু সেলিমের চতুরতার কারণে তারা সেখান থেকে পালিয়ে যায়। জামাল আর সেলিমের পিছু পিছু লতিকাও পালাতে থাকে। জামাল আর সেলিম সেখান থেকে পালিয়ে একটা ট্রেনে উঠে পড়ে, কিন্তু লতিকা সেই ট্রেনে উঠতে পারে না এবং মামানের লোকজনের হাতে ধরা পড়ে যায়। এর পরের দৃশ্যে আবার কি হবে কোটিপতি মঞ্চ দেখানো হয়। যেহেতু এই গান গেয়ে জামালের ভিক্ষা করার কথা ছিল, তাই জামাল ভালোভাবে জানতো দর্শন দো ঘনশ্যাম গানের লেখক কে ছিলেন। জামাল এই প্রশ্নের উত্তর দিয়ে 2.5 লক্ষ টাকা জিতে যায়। এরপর আবার জামালের ছোটবেলার ঘটনা দেখানো শুরু হয়। সেখানে দেখা যায় লতিকাকে তাদের সাথে না নিয়ে আসতে পারে জামালের মন খুবই খারাপ। এরপর থেকে জামাল আর সেলিম ট্রেনের মধ্যে বিভিন্ন জিনিস বিক্রি করে তাদের দিন কাটাতে থাকে। বেশ কিছু বছর ধরে ট্রেনে করে এদিকে সেদিকে ঘোরাঘুরি করতে করতে একসময় তারা আগ্রার তাজমহলে পৌঁছে যায়। সেখানে তারা তাজমহল ঘুরে দেখতে শুরু করে। কিছুদিন পর জামাল তাজমহলে ঘুরতে আসা পর্যটকদের ট্যুর গাইড হিসেবে কাজ করে এবং আমেরিকান ডলার উপার্জন করতে শুরু করে। একদিন জামালের উপর খুশি হয়ে এক আমেরিকান দম্পতি তাকে $100 বকশিশ দেয়। এর পরের দৃশ্যে কি হবে কোটিপতির মঞ্চে জামালের জন্য পরবর্তী প্রশ্ন ছিল আমেরিকান $100 নোটে কার ছবি রয়েছে। জামাল এখানেও খুব সহজেই সঠিক উত্তর দিয়ে দেয় এবং জিতে নেয় 10 লক্ষ টাকার পুরস্কার। এটা দেখে পুলিশ অফিসার জামালকে জিজ্ঞেস করে ভারতীয় 1000 টাকার নোটে কার ছবি রয়েছে। জামাল এই প্রশ্নের উত্তর দিতে পারে না। পুলিশ অফিসার বলে সে ভারতে বসবাস করে 1000 নোটে কার ছবি রয়েছে সেটা জানে না, তাহলে আমেরিকান $100 কার ছবি রয়েছে সেটা কিভাবে জানে। জামাল বলতে শুরু করে সেই আমেরিকান দম্পতির কাছে থেকে পাওয়া $100 নিয়ে সে লতিকাকে খুঁজতে শুরু করে। লতিকাকে খুঁজতে খুঁজতে জামাল তার সাথে ছোটবেলায় ভিক্ষা করে একটি অন্ধ ছেলেকে খুঁজে পায়। জামাল সেই ছেলেটির কাছ থেকে লতিকার তথ্য নেওয়ার জন্য তাকে $100 দিয়ে দেয়, কিন্তু সেই ছেলেটি বিশ্বাস করতে পারছিল না জামাল তাকে $100 দিয়েছে। সেই ছেলেটি নিশ্চিত হওয়ার জন্য জামালকে $100 বর্ণনা দিতে বলে। জামাল নোটে থাকা লোকের বর্ণনা দিতে থাকে। তখন সেই অন্ধ ছেলেটি তাকে বলে দেয় এটা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি। এরপর সেই অন্ধ ছেলেটির কাছ থেকে লতিকার ঠিকানা নিয়ে জামাল আর সেলিম লতিকাকে খুঁজতে বের হয়। লতিকার ঠিকানায় পৌঁছে জামাল দেখতে পায় মামান এখন লতিকাকে দেহ ব্যবসায় নামানোর জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছে। জামাল এটা দেখে খুব রেগে যায় এবং লতিকাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তিনজন পালিয়ে যাওয়ার আগেই মামান তার লোক দিয়ে সেখানে পৌঁছে যায় এবং তাদেরকে আটকানোর চেষ্টা করে। তখন সেলিম হঠাৎ করে তার কাছে থাকা রিভলভার বের করে মামানকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এরপর কি হবে কোটিপতির মঞ্চে জামালের জন্য পরবর্তী প্রশ্ন হলো রিভলভার কে আবিষ্কার করেছে। যেহেতু জামাল রিভলভারের সাথে পরিচিত ছিল, তাই এবারও সে সঠিক উত্তর দিয়ে দেয়। এই উত্তরের মাধ্যমে জামাল 25 লক্ষ টাকার পুরস্কার জিতে নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় মামানকে মারার পর জামাল, সেলিম আর লতিকা শহরের পরিত্যক্ত একটি হোটেলে আশ্রয় নেয়। সেলিম বুঝতে পারে মামানকে মারার ফলে মামানের লোকজন তাদেরকে ছেড়ে দেবে না, তাই নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে সেলিম মুম্বাই শহরের বড় গুন্ডা জাবেদের সাথে দেখা করে আর লতিকাকে জাবেদের কাছে বিক্রি করে তার দলে যোগ দেয়। কিন্তু সেলিম জানতো জামাল কখনোই লতিকা থেকে আলাদা হবে না, তাই সে জামালের মাথায় বন্দুক ঠেকিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু জামাল লতিকাকে রেখে কিছুতেই সেখান থেকে যেতে চায় না। সেলিম জামালকে সত্যি সত্যি গুলি করে মেরে ফেলতে পারে, এই ভয়ে লতিকা জামালকে সেখান থেকে চলে যেতে বলে। নিজের ভাই আর লতিকার এমন আচরণ দেখে জামাল খুব কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। তখন পুলিশ অফিসার বলে প্রতারণার হাত থেকে বাঁচার জন্য সে খুনের কথা কেন স্বীকার করেছে। জামাল জানায় সে সবসময় প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করে। পুলিশ অফিসার জিজ্ঞেস করে কি হবে কোটিপতি অনুষ্ঠানে সে কিভাবে পৌঁছেছে। জামাল আবার তার গল্প বলতে শুরু করে। সেলিম আর লতিকার কাছ থেকে আলাদা হবার পর অনেক বছর কেটে যায়। জামালের পর একটা কল সেন্টারে চা দেওয়ার কাজ করে। এত বছর পরেও সে কোনোভাবেই লতিকাকে ভুলতে পারেনি, তাই সে একদিন সুযোগ বুঝে কল সেন্টারে থাকা কম্পিউটারে লতিকার ফোন নাম্বার খোঁজার চেষ্টা করে। লতিকার নাম দিয়ে সার্চ করার পর জামাল লতিকা নামে হাজার হাজার নাম্বার দেখতে পায়, তাই সে বুদ্ধি করে তার ভাই সেলিমের নাম সার্চ করে। সেলিমের নাম সার্চ করার পর সেখানে মাত্র 15টা নাম্বার দেখতে পায়। সেই নাম্বারগুলোতে ফোন করে জামাল তার ভাইকে খুঁজে পায়। অপরদিকে দেখা যায় কি হবে কোটিপতির মঞ্চে জামালের জন্য পরবর্তী প্রশ্ন হলো ক্যামব্রিজ সার্কাস ইংল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হয়। তখন হঠাৎ করে জামালের মনে পড়ে কল সেন্টারে কাজ করার সময় সেখানে থাকা ক্যালেন্ডারে ক্যামব্রিজ সার্কাসের ছবি দেখেছে, তাই বরাবরের মতন এবারও জামাল সঠিক উত্তর দিয়ে দেয়। এর ফলে সে 50 লক্ষ টাকার পুরস্কার জিতে নেয়। এরপর দেখা যায় জামাল সেলিমের সাথে কথা বলে তার সাথে দেখা করতে গিয়েছে। সেলিমকে দেখেই জামাল তাকে মারতে শুরু করে,
করে, কারণ সেদিন জামালকে তাড়িয়ে দিয়ে সেলিম লতিকাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। সেলিম জানায় সেদিন জামাল চলে যাবার পর মামুনের লোকজন তাদেরকে মারার জন্য চলে আসে, তাই বাধ্য হয়ে সেলিম আর লতিকা সেখান থেকে পালাতে হয়। সেলিম আরো জানায় সে এখনো জাবেদ নামে সেই গুন্ডার হয়ে কাজ করে। জামাল তখন লতিকার কথা জানতে চাইলে সেলিম বলে সে অনেকদিন আগেই তাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু জামাল সেলিমের কথা বিশ্বাস করতে পারছিল না। তাই একদিন সেলিম যখন কাজে বের হয় তখন জামাল লুকিয়ে তার পিছু নেয় এবং লতিকাকে খুঁজে পায়। জামাল লতিকাকে বলে তার সাথে পালিয়ে যেতে। লতিকা বলে সে এখন এই শহরে বড় গুন্ডা জাবেদের সাথে থাকে আর জাবেদ তাকে কিছুতেই যেতে দেবে না। জামাল বলে আজ থেকে প্রতিদিন বিকাল 5টায় সে লতিকার জন্য রেল স্টেশনে অপেক্ষা করবে। লতিকা যদি যেতে চায় তাহলে যেন সে রেল স্টেশনে চলে আসে। কিছুদিন পর লতিকা জামালের সাথে পালানোর জন্য রেল স্টেশনে আসে, কিন্তু এরই মধ্যে জামালের ভাই সেলিম তার লোক নিয়ে রেল স্টেশনে চলে আসে এবং লতিকাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় কোটিপতির মঞ্চে জামালকে পরবর্তী প্রশ্ন করা হয়েছে ক্রিকেটের ইতিহাসে কে সবচেয়ে বেশি ফার্স্ট ক্লাস সেঞ্চুরি করেছে। এই প্রশ্নের উত্তর সম্পর্কে জামালের বিন্দুমাত্র ধারণা ছিল না। এরই মধ্যে বিজ্ঞাপন বিরতির সময় হয়ে যায়। জামাল ওয়াশরুমে যাওয়ার পর অনুষ্ঠানের উপস্থাপক তাকে সেই প্রশ্নের উত্তর বলে দেয়, কিন্তু জামাল তার কথা বিশ্বাস করতে পারছিল না। তাই খেলা শুরু হওয়ার পর জামাল 50-50 লাইফ লাইনটি ব্যবহার করলে দুটো ভুল উত্তর সরিয়ে দেওয়া হয়, আর এখন অপশন বি আর অপশন ডি রয়েছে। উপস্থাপক ওয়াশরুমে জামালকে এই প্রশ্নের উত্তর বি বলেছিল, কিন্তু জামাল অপশন ডি বেছে নেয়। এটা দেখে উপস্থাপক অবাক হয়ে যায়। সে বারবার জামালকে অপশন পরিবর্তন করতে বলে, কিন্তু জামাল তার সিদ্ধান্তে অনড় থাকে। ফলাফলে দেখা যায় জামাল সঠিক উত্তর দিয়েছে। এই উত্তর দেওয়ার মাধ্যমে জামাল 1 কোটি টাকার মালিক হয়ে যায়। আসলে সেই উপস্থাপক চাচ্ছিল না একজন বস্তির ছেলে কোটিপতি হয়ে যায়। এরই সাথে জামাল একটা নতুন ইতিহাস তৈরি করে। আজ পর্যন্ত কেউ এই অনুষ্ঠানে এত টাকার পুরস্কার জিততে পারেনি। জামালের জন্য আর মাত্র একটি প্রশ্ন বাকি থাকে। সেই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারলে জামাল 2 কোটি টাকার পুরস্কার জিতে যাবে। কিন্তু প্রশ্ন শেষ করার আগেই সেদিনের মতন অনুষ্ঠানের সময় শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে উপস্থাপক জামালকে পুলিশের হাতে তুলে দেয়, কারণ উপস্থাপকের ভয় ছিল জামালকে ভুল উত্তর বলে দেওয়ার পরও জামাল 1 কোটি টাকা জিতে গেছে, তাহলে সে শেষ প্রশ্নের উত্তর দিয়ে 2 কোটি টাকাও জিতে নিতে পারে। এই কারণে সে জামালকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জামাল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র লতিকার জন্য, কারণ লতিকা এই অনুষ্ঠান খুবই পছন্দ করে। সেদিন রেল স্টেশনে জামালের কাছ থেকে লতিকাকে তুলে নিয়ে যাওয়ার পর জামাল লতিকার বাসায় গিয়েছিল, কিন্তু জাবেদ লতিকাকে নিয়ে সেখান থেকে চলে গেছে। তাই জামাল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাতে লতিকা জামালকে দেখতে পারে এবং তার কাছে যেন ফিরে আসে। অপরদিকে সেলিম আর লতিকা টিভিতে জামালের অনুষ্ঠান দেখছিল। সেলিম বুঝতে পারে জামাল এই সবকিছু লতিকার জন্যই করছে, তাই সেলিম লতিকাকে তার মোবাইল আর গাড়ির চাবি দিয়ে জামালের কাছে চলে যেতে বলে। সেলিম জানতো লতিকাকে ছেড়ে দেওয়ার কারণে জাবেদ তাকে মেরে ফেলতে পারে। এরপর লতিকা সেলিমের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় পুলিশের গাড়িতে করে জামালকে কে হবে কোটিপতির মঞ্চে নিয়ে আসা হয়। 2 কোটি টাকার জন্য জামালের শেষ প্রশ্ন ছিল আলেকজান্ডারের লেখা বিখ্যাত উপন্যাস দ্য 3 মাস্কিটার্স। এই উপন্যাসে প্রথম দুটি চরিত্র অ্যাথোস এবং পোর্থোস, কিন্তু তৃতীয় চরিত্রের নাম কি? এই প্রশ্ন শুনে জামাল হেসে দেয়। জামালের মনে পড়ে ছোটবেলায় সে আর তার ভাই যখন স্কুলে যেত তখন তাদের শিক্ষক তাকে আর তার ভাইকে এই গল্পের প্রথম দুটি চরিত্র অ্যাথোস এবং পোর্থোস নামে ডাকতো, কিন্তু তৃতীয় চরিত্রের নাম তাদের শিক্ষক তাদেরকে কোনোদিনই বলেনি। সেজন্য জামালও সেই প্রশ্নের উত্তর জানতো না। তাই এখন এই প্রশ্নের উত্তর জানার জন্য জামাল তার শেষ লাইফলাইন ফোনো ফ্রেন্ডের মাধ্যমে তার ভাই সেলিমের কাছ থেকে প্রশ্নের উত্তর জানার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেলিম যেহেতু তার ফোন লতিকাকে দিয়েছিল, তাই জামালের ফোন লতিকা রিসিভ করে। লতিকা জামালকে জানায় সে এখন নিরাপদে রয়েছে এবং এই প্রশ্নের উত্তর লতিকাও জানে না। অপরদিকে টিভিতে লতিকার কথা শুনে জাবেদ বুঝতে পারে সেলিমের সাহায্য নিয়ে লতিকা পালিয়ে গেছে। তাই জাবেদ সেলিমকে খুঁজতে শুরু করে। সেলিম বুঝতে পারে জাবেদের হাত থেকে পালানো সম্ভব নয়, তাই সেলিম নিজে মারা যাবার আগে জাবেদকে গুলি করে মেরে ফেলে। এরপর জাবেদের বাকি লোকজন সেলিমকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে কে হবে কোটিপতির মঞ্চে জামাল অনুমানে একটা উত্তর বেছে নেয়, আর কাকতালীয় ভাবে সেটাই সঠিক হয়। এর ফলে জামাল মুহূর্তের মধ্যে 2 কোটি টাকার পুরস্কার জিতে যায়। কিন্তু 2 কোটি টাকা জেতার পরও জামাল খুশি ছিল না, কারণ সে এই অনুষ্ঠানে এসেছিল যাতে সে লতিকাকে পুনরায় ফিরে পেতে পারে। টাকার প্রতি তার কোনো লোভ ছিল না। অনুষ্ঠান শেষে জামাল রেল স্টেশনে লতিকার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে লতিকা আসে। জামাল আর লতিকা আবার একত্রিত হয়, আর এখানেই এই মুভিটি শেষ হয়। মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে এই ধরনের আরো কোনো মুভির এক্সপ্লেনেশন জানতে চাইলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানান। অবশ্যই সেটা আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে জানাবো। সবাই ভালো থাকবেন।